হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডুহাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং আমাদের যে সিরিজ সেই সিরিজ রানিং চলছে। তোমরা আশা করি সেই সিরিজটাকে এনজয় করছো, আর অবশ্যই এনজয়মেন্টের সঙ্গে আমরা আমাদের যে জ্ঞান সেটা বৃদ্ধি করব। নট অনলি তুমি, আমিও। ঠিক আছে? সো আমাদের আজকের যে ক্লাস সেটি হচ্ছে ক্লাস নাম্বার 12 নাম্বার ক্লাস। এর আগে পর্যন্ত আমরা 11টি ক্লাস করে নিয়েছি এবং 110টি কোশ্চেন আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা এর আগের ক্লাসগুলিকে দেখোনি তারা অবশ্যই দেখবে, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা পুরাতন এবং নতুন তারা অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলোকে, যাতে অন্যরাও এই বিষয়টি দেখতে চান্স পায়। ক্লিয়ার? সো শুরু করে দিই আজকের যে আমাদের ক্লাস, আমাদের যে সিরিজ, সেই সিরিজের ক্লাস নম্বর 12। ঠিক আছে, 12 নাম্বার ক্লাস। সো 1000 সিডিপি পিওয়াইকিউ উইথ ডিটেল এক্সপ্লেনেশন, তোমরা জানো ক্লাস আমাদের চলছে। আজকের প্রথম কোশ্চেন নাম্বার 111। নিচের দুটি কলাম দেওয়া রয়েছে, প্রশ্ন তোমাদের এইরকমও আসতে পারে এবং এটা পিওয়াইকিউ, অবশ্যই প্রশ্ন এসেছে। বলে দেওয়া রয়েছে যে মেধাবী শিশু শিখন অক্ষমতা, সৃজনশীল এবং মনোযোগ ঘাটতি সহ হাইপার অ্যাক্টিভিটি, যেটাকে বলে এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ক্লিয়ার? সো এখানে তোমাকে মেলাতে হবে যে কোনটি। পড়ার সুনিপুণতার অভাব, মূল সমাধান মূল সমাধান ভাবার ক্ষমতা, আর বলা হচ্ছে সহযোগী মনোযোগ হারানোর প্রবণতা, আর দ্রুত স্বাধীনভাবে শিখনের ক্ষমতা। এই কোনটি হবে অ্যান্সার? যদি আমরা কোশ্চেন্স নাম্বার দেখি, দেখো 11 যে কোশ্চেন নাম্বার 111, সেটা বলা হচ্ছে, আমরা যদি দেখি ভালো করেই, দেখো মনোযোগ ঘাটতি বা অ্যাটেনশন ডেফিসিট কার? যার মনোযোগ হারানোর প্রবৃত্তি, মানে অ্যাটেনশন ডেফিসিট মানে হচ্ছে বিশেষ করে যে শিশুরা খুব অল্প সময়ের মধ্যে একটি বিষয়ে বিশেষ করে তাদের যে মনোযোগ, সেই মনোযোগটা স্থায়ী করে রাখতে পারে না। তাহলে ডি এর যদি দেখি আমরা 3, তাহলে ডি এর 3 এখানে কে আছে? এ আর এ হয়েছে কিনা? এ আর এ রয়েছে, ডি এর 3। ক্লিয়ার? নেক্সট বলা হচ্ছে, আমরা যদি গিফটেড শিশু দেখি বা শিখন অক্ষমতায় যদি দেখে থাকি, মনে করছো তোমাদের শিখন অক্ষমতা দেখছো, শিখন অক্ষমতায় কি দ্রুত ও স্বাধীনভাবে শিখনের ক্ষমতা, এটা তো অবশ্যই হবে না। পড়ার সুনিপুণতার অভাব হতে পারে। মূল সমাধান ভাবার ক্ষমতা, সহজেই মনোযোগ হারানোর প্রবণতা, এটা তো হয়ে গেছে আমাদের। তাহলে দেখো যখন ডিজেবল বলছি, সো ডিজেবল মানে কি বলছে? বি এর যে অপশন শিখন অক্ষমতা, সেটা হবে এ, পড়ার সুনিপুণতার অভাব, মানে সঠিকভাবে সে পড়তে পারছে না, শিখন অক্ষমতা এটার মধ্যে পড়ে, রিডিং ডিসেবিলিটির মধ্যে পড়ে। ক্লিয়ার? সো লার্নিং ডিসেবিলিটিস বলা হচ্ছে। ক্লিয়ার? সো এটা যদি আমরা দেখি, তাহলে বি এর অপশন কি দেওয়া রয়েছে? বি এর 2, আর এখানেও দেওয়া রয়েছে বি এর 1। তাহলে অবশ্যই বি এর 1। বাকি যে আমাদের মেধাবী, সেটা কি? দ্রুত ও স্বাধীনভাবে শিখনের ক্ষমতা। মেধাবী স্টুডেন্ট তার মানে কি? শিখতে পারছে। ক্রিয়েটিভ সৃজনশীল কি? মূল সমাধান ভাবার ক্ষমতা। যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট তাদের যে ভাবনা, সেটা ভাবনা কিন্তু অনেক ডেভেলপমেন্ট, মানে তারা বিভিন্নভাবে চিন্তা করতে পারে। তারা কি বিভিন্নভাবে চিন্তা করতে পারে, ডাইভার্জেন্ট থিঙ্কিং সেটা। ক্লিয়ার? তারা বিভিন্নভাবে চিন্তা করতে পারছে একটা সমস্যার সমাধানে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 111 হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার আমাদের 112 নাম্বার কোশ্চেন বলছে, একটু তোমরা যদি ভালো করে দেখো, যারা ইংলিশ তারা ইংলিশ দেখবে, যারা বাংলা তারা বাংলা দেখবে। আমি বাংলাটাকে বিশেষ করে প্রায়োরিটি দিচ্ছি। ক্লিয়ার? শিশুরা কার্যকরভাবে শিখে কখন শিখে বলছে? যখন তারা বিভিন্ন কার্যক্রম ও কাজের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সো অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড টাস্ক, বিভিন্ন কার্যক্রমের মধ্যে সঠিকভাবে পার্টিসিপেট করছে। শ্রেণীকক্ষে ঘটে যাওয়া সবকিছুর উপর নিয়ন্ত্রণ রাখে শিশুরাও নাকি ইনক্লুডিং চিলড্রেন, মানে সম্পূর্ণ কিছু নিয়ন্ত্রণে রাখছে সেই সময় শেখে। তারা পাঠ্যপুস্তকে দেওয়া তথ্য মুখস্থ করে বেশি শিখে। কার্যকরী কখন শিখন হয়? শিখন তো হচ্ছে, বাট কার্যকরী কখন হবে? তারা ব্ল্যাকবোর্ডে শিক্ষকের লেখা উত্তর অনুলিপি করছে, মানে কপি করছে। টুকে নেওয়া আমরা ক্লাসে দেখতাম, আসতো স্যার এটা টুকে দিলাম, ইম্পর্টেন্ট খুব লিখে নে, বাড়িতে গিয়ে বাস। তো এটার মধ্যে তোমার কোনটা প্রয়োজন?
যেটা করার মাধ্যমে শিশুরা কার্যকরী শিখন হবে। তাদের বিভিন্ন তাহলে 112 এর যে কোশ্চিন সেটা হচ্ছে আমাদের, আমরা জানি মিনিংফুল লার্নিং, এক তো হচ্ছে মিনিংফুল লার্নিং আর একটা হচ্ছে আমাদের কি লার্নিং বাই ডুইং, যেটাকে বলা হয় মিনিংফুল লার্নিং অর্থপূর্ণ শিখন, আর একটা হচ্ছে কর্মের মাধ্যমে শিক্ষা বা কাজের মাধ্যমে শিখন। এই দুটোতে সব থেকে বেশি কার্যকরভাবে শিখন হয়, কারণ সেখানে শিক্ষার্থী কি করে তার যে মেন্টাল অ্যাক্টিভিটি সেটাও চলতে থাকে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি চলতে থাকে। হলো এজ ওয়েল এস আমরা যদি ব্লুম টেক্সোনমি দেখে থাকি, সো ব্লুম টেক্সোনমিতে তিনটে বিষয়কে বিশেষ শিখনের উদ্দেশ্যগুলিকে ভাগ করে রেখে শিখন সম্পূর্ণ কখন হবে তার তিনটা, যখন কগনিটিভ ডোমেইন, সাইকোমোটর ডোমেইন এবং এফেক্টিভ ডোমেইন, এই তিনটের মধ্য দিয়ে দেবে। আর এই তিনটে কখন হবে, যখন শিশু এক তো তার মেন্টাল তার কগনিটিভ ইউজ করছে, কগনিশন ইউজ করছে, তার সাথে সাথে তার এফেক্টিভ মাইন্ডও ইউজ করছে, আবেগীয় ইউজ করছে এবং তার কি ফিজিক্যাল মানে বডিও ইউজ করছে। তাহলে কার্যক্রম এবং কাজের মাধ্যমে যদি করানো হয় তাহলে তিনটেই ইউজ করে, তাহলে তিন দিক থেকেই আমরা দেখছি কার্যকরীভাবে শিখন তখনই হয়। এক মিনিংফুল লার্নিং এর দিক থেকে, লার্নিং বাই ডুইং এর দিক থেকে, ঠিক আছে। এরপর আমরা যদি বলা হয় এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংও বলতে পারবো, এজ ওয়েল এস আমরা ব্লুম টেক্সোনমির যদি শিখনের উদ্দেশ্যে ভিত্তিতে দেখি তাহলে সেই ক্ষেত্রেও হচ্ছে। ক্লিয়ার কোশ্চেন নাম্বার। এরপর বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 113, শিশুদের শ্রেণীকক্ষে ড্যাশ উচিত, চিলড্রেন শুড ড্যাশ কোশ্চেন ইন দ্য ক্লাস। বলছে প্রশ্ন করা থেকে রোধ করা উচিত, মানে শিশুদের শ্রেণীকক্ষে যেন প্রশ্ন করা থেকে রোধ করা, মানে প্রশ্ন করতে না দেওয়া উচিত, প্রশ্ন করতে উৎসাহিত করা উচিত। বলছে প্রশ্ন করতে নিরুৎসাহিত করা উচিত, প্রশ্ন করার অনুমতি না দেওয়া উচিত। আমরা ভালো করেই জানি যদি একজন শিশু কি করে আমরা অনেক সময় আমরা যখন মডার্ন টিচিং মেথডগুলোকে পড়ি, সেই মডার্ন টিচিং মেথডে আমাদের বিশেষ করে দেওয়া হয় যে তুমি বিষয়বস্তু এজ এ টিচার এমনভাবে উপস্থাপন করো যেন যেন কি হয়, শিশু সেখান থেকে শিশুর মনে বা শিক্ষার্থীর মনে প্রশ্ন জাগ্রত হয়, যেন তারা প্রশ্ন করে। কারণ প্রশ্নের মাধ্যম যদি আমরা তাদের মনে প্রশ্ন জাগ্রত করাতে পারছি, বিষয়বস্তুটাকে এমনভাবে প্রেজেন্ট করে, তাহলে বলা হবে যে সেই শিশু তার যে সেই মেন্টাল অ্যাক্টিভিটি দ্বারা করে থাকছে, তাহলে প্রশ্ন করতে উৎসাহিত করা উচিত। আর আমার একটা স্পেসিফিক টার্ম মনে পড়ছে না, এটাকে কি বলা হয়, মানে যখন আমি স্পেসিফিক টার্মটা এই মুহূর্তে মনে পড়ছে না, যখন আমরা বিশেষ করে কি বলে থাকি, মানে শিশুদের ইন্সপায়ার করে থাকি, হ্যাঁ, এমনভাবে অ্যাক্টিভিটি রিপ্রেজেন্ট করি যেন তারা প্রশ্ন করতে জাগ্রত হয়। আমার টার্মটা এই মুহূর্তে মনে পড়ছে না, সরি, তো কখনো মনে পড়লে আমি বলে দিব এরপরে। ক্লিয়ার। সো 113 এর কোশ্চিন উত্তর নাম্বার বি। ক্লিয়ার। নেক্সট কোশ্চিন বলা হচ্ছে 114 নাম্বার কোশ্চিন বলা হচ্ছে একটি গঠনমূলক বা কনস্ট্রাকটিভিজম বা নির্মিতবাদ আমরা বলে থাকি, গঠনবাদও বলে থাকি, নির্মিতবাদও আমরা কিন্তু বলে থাকি বিশেষ করে। সো একটি গঠনমূলক বা নির্মিতবাদের মতে কাঠামোর মধ্যে শিখন কি, মানে গঠনবাদীদের মধ্যে শিখনটা কি? শিখন হলো অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তন, সক্রিয় ও সামাজিক প্রকৃতির, নিষ্ক্রিয় ও ব্যক্তিগত জ্ঞান অর্জনের প্রক্রিয়া। আমরা যখন আচরণের পরিবর্তন করছি, আচরণ পরিবর্তন কথা বলছি, অভিজ্ঞতার ফলে আচরণের পরিবর্তন, তখন আমাদের একটাই শব্দ আসে যে অ্যাকর্ডিং টু বিহেভিয়ারিজম লার্নিং ইজ কি চেঞ্জিং দ্য বিহেভিয়ারিজমের মতে হলো শিখন হলো। কিন্তু আমরা যদি কনস্ট্রাকটিভিজমের মতে দেখি, তো তাদের মতে তাদের মূলনীতি হচ্ছে জ্ঞান নির্মাণ হয়, এবং নির্মাণ কিভাবে হয়, শিশুর সক্রিয়ভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যম দিয়ে জ্ঞান নির্মাণ সম্ভব হয়। কিভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন হবে, তার লার্নিং বাই ডুইং প্রজেক্ট করাতে হবে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। আর যখন আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেটের কথা বলছি, দ্যাট মিনস দ্য চিলড্রেন or the students using cognitive domain, affective domain and their psychomotor domain. ব্যাপারটা বুঝতে পারছো? একটার সঙ্গে আর একটা বিষয় মেলানোর চেষ্টা করো কিভাবে হয়, তাহলেই থিওরিগুলোকে মনে থাকবে। বুঝতে পারলে এই হলো কোশ্চেন নাম্বার। সো সক্রিয় এবং সামাজিক প্রকৃতির। সো 114 নাম্বার, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 115 নাম্বার কোশ্চেন, যখন শিক্ষকরা শিক্ষার্থীদের এবং তাদের ক্ষমতা সম্পর্কে ধনাত্মক বিশ্বাস রাখেন, তখন শিক্ষার্থীরা কি করে, তখন শিক্ষার্থীরা বিশেষ করে কি করে থাকে। ক্লিয়ার। তখন শিক্ষার্থীরা বিশেষ করে কি করে থাকে বলা হচ্ছে, হলো এখানে বলা হচ্ছে যে যখন, তাহলে কি হয়, কোনোভাবেই প্রভাবিত হয় না, উৎসাহী এবং শিখতে প্রেরণাপ্রাপ্ত হয়, আরামবোধ করে এবং শেখার প্রচেষ্টা বন্ধ করে দেয়, নাকি প্রেরণা হারায় এবং মানসিক চাপ অনুভব করে।
কোনটি কোনটি বলা হচ্ছে, তাহলে এক্ষেত্রে কোনটি অ্যান্সার হবে? তাহলে অ্যান্সার হবে আমাদের কি 115 নাম্বার। যখন শিক্ষকরা শিক্ষার্থীদের তাদের ক্ষমতা সম্পর্কে ধনাত্মক বিশ্বাস রাখেন তখন শিক্ষার্থীরা উৎসাহী এবং শিখতে প্রেরণাপ্রাপ্ত হয়। কারণ শিক্ষার্থী বুঝতে পারছেন যে শিক্ষক কি, তাকে কি করছেন, উদ্দীপনা দিচ্ছেন, উৎসাহিত করছেন, একদিক থেকে ভাবা হয় তাকে রিওয়ার্ড করাচ্ছেন, ইন্টারনালি রিওয়ার্ড, ইন্টারনালি মোটিভেট করাচ্ছেন। সো উৎসাহী এবং শিখতে প্রেরণা, মোটিভেটেড হয় তারা শেখার জন্য। যদি শিক্ষকরা শিক্ষার্থীদের সম্পর্কে একটা পজিটিভ, এবং শিক্ষার্থীদের মনে হবে যে আমার সম্পর্কে একটা পজিটিভ ভাবনা রয়েছে শিক্ষকের। তো অপশন নাম্বার 115 ইজ দ্য বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 116, শিশুদের ভুল, এরর, চিলড্রেন এরর, এটা কি? শিক্ষণ প্রক্রিয়ায় তুচ্ছ, যেটাকে তুচ্ছ করা হয়, ইনসিগনিফিক্যান্ট মানা হয়, তুচ্ছ মানা হয়, নাকি শিশুদের যত্নহীনতার প্রতিফলন? বলছে রিফ্লেক্ট হাউ কেয়ারলেস চিলড্রেন আর, মানে শিশুদের যত্নহীনতার, যদি বলে কেয়ারলেস মানে তারা মান্যতা করে না, অবিলম্বে পুনরাবৃত্তি অনুশীলনের মাধ্যমে ঠিক করা উচিত, নাকি শিখনের একটি অংশ এবং তাদের চিন্তা ভাবনার বা চিন্তনের অন্তর্দৃষ্টি প্রদান করে? অবশ্যই 116 এর ভুল, এরর ইজ এ পার্ট অফ লার্নিং আমরা বলে থাকি। এছাড়াও আমরা ট্রায়াল এবং এরর থিওরি জানি। ট্রায়াল এবং এরর থিওরি, সেই থিওরিতে বলা হয়েছে, তাহলে ওই দিক থেকেও, ওই সাইকোলজিক্যাল পার্সপেক্টিভের দিক থেকে দেখলেও আমরা বুঝতে পারবো যে ভুল হচ্ছে শিখনের একটি অংশ। ভুল করলেই তাহলে আমি জানতে পারবো যে কিভাবে শিখতে হবে। সো মিস্টেক, সরি, এরর ইজ এ পার্ট অফ লার্নিং। এরর ইজ এ পার্ট অফ লার্নিং। ক্লিয়ার? ক্লিয়ার? সো 116 কোশ্চেন নাম্বার, অ্যান্সার নাম্বার ডি, শিখনের একটি অংশ এবং তাদের চিন্তা ভাবনা একটা অন্তর্দৃষ্টি প্রদান করে। যে কেন ভুল হচ্ছে বিষয়টি আমার, তুমি যখন প্রশ্নগুলোকে করছো সেই প্রশ্নগুলো করার মধ্যে আচ্ছা এটা প্রশ্ন আমার উত্তর ভুল হয়ে গেল, তাহলে কেন হলো ভুলটা? তাহলে তো তুমি কি, তুমি তোর অন্তর্দৃষ্টি, তুমি চিন্তা ভাবনা করার চেষ্টা করছো কেন এটা ভুল হলো, তাহলে আমার এই সম্পর্কে সঠিক নলেজ নেই বলে এটাকে ভুল হলো। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 117, কি মূল্যায়ন বা মানাঙ্কন, যেটাকে বলা হয় মূল্যায়ন বা মানাঙ্কন বা অ্যাসেসমেন্ট যেটাকে বলছি আমরা, এটা কি বলছে? কেবল লক্ষণীয় ধরনের লিখিত কাজের ওপর ভিত্তি করা উচিত। মানে মূল্যায়নের জন্য শুধুমাত্র কোনো একটা লক্ষ্য রয়েছে এবং সেই অবজেক্টিভ বেসিসে কি করা, রিটেন টাস্ক, মানে হচ্ছে কাজের ওপর, মানে লক্ষ্য ভিত্তিক একটি কাজ বিশেষ করে ভিত্তি করা উচিত, যে অবজেক্টিভ রয়েছে সেই হিসাবে করা উচিত। আলাদা কার্যক্রম হিসাবে গ্রহণ করা উচিত। শিক্ষণ প্রক্রিয়ার বা টিচিং লার্নিং প্রসেসের একটি পার্ট উচিত। কেবল নম্বরের দিক দিয়ে করা উচিত। কি কারণের জন্য মূল্যায়ন? আমরা জানি মূল্যায়ন হচ্ছে একটা পার্ট কার, টিচিং এবং লার্নিং এর। মূল্যায়নের মাধ্যমে আমরা কি জানতে পারি? যে সেই শিক্ষার্থীর দুর্বলতা এবং সবলতা কোনটি জায়গায় রয়েছে, বিশেষ করে ফরমেটিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে আমরা জানতে পারি। এটা কিসের মাধ্যমে? ফরমেটিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে আমরা বিশেষ করে জানতে পারি। 117 কোশ্চেন নাম্বার, অ্যান্সার নাম্বার হচ্ছে সি বা গো। যে মূল্যায়নের মাধ্যম দিয়ে যে মূল্যায়ন করে বুঝলাম যে সেই শিক্ষার্থীর, আর বিশেষ করে ফরমেটিভ মূল্যায়ন বা গঠনমূলক যে মূল্যায়ন, সেই মূল্যায়নের মাধ্যমে সেই শিক্ষার্থীর আমরা কি করতে পারবো, সেটাকে কি করতে পারবো, আরো ইমপ্রুভ করতে পারবো, যে সেই শিক্ষার্থী কোথায় কি রয়েছে, সমস্যা রয়েছে, তার মাধ্যম দিয়ে তাদের সঠিক শিক্ষাদান দেব। সঠিক শিক্ষাদান প্রক্রিয়া বা মেথড প্রক্রিয়া ইউজ করে নতুনভাবে পড়াতে হবে, বা যে বিষয়টা তারা বুঝতে পারেনি, এবং এইভাবেই করানো হচ্ছে। তো মূল্যায়নকে বা মানাঙ্কনকে বা অ্যাসেসমেন্টকে কি ধরা হয়? একটা শিখন প্রক্রিয়ার একটা অংশ হিসেবে ধরা হয়, যেরকম ভুলকেও। হ্যাঁ, সো নিম্নলিখিত কোন নীতি তুলে ধরে, মানে কোন নীতিটি তুলে ধরে এটা? এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে যে শিক্ষার্থীরা ভালোভাবে পারফর্ম করতে পারে না, মানে যে শিক্ষার্থীরা ভালোভাবে পারফর্ম করতে পারছে না, কাজ করতে পারছে না, তারা মনে করে যে তারা যথেষ্ট ভালো নয়। আমি মনে করো বা তুমি মনে করো পারফর্ম করতে পারছো না, মনে করছি আমি যথেষ্ট ভালো নয়, এবং তারা প্রেরণা হারাচ্ছে যে আমরা কোশ্চেনের উত্তর করতে পারছি না, যার ধরুন আমরা প্রেরণা হারাচ্ছি, পরীক্ষায় পাশ করতে পারছি না, প্রেরণা হারাচ্ছি। তারপরে তারা চেষ্টা না করে বা কাজ করার জন্য অবিরত না হয়ে সহজেই হাল ছেড়ে দেয়। তারপর তারা কি বলছে, আর হবে না আমার দ্বারায়, হাল ছেড়ে দিচ্ছে। বলছে এটা কোন নীতি? নিম্নলিখিত কোন নীতিটিকে তুলে ধরে? বংশগতি ও পরিবেশের একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়, জ্ঞান এবং আবেগ পৃথক করা যায় না, নাকি জ্ঞান এবং আবেগের মধ্যে কোনো সম্পর্ক নেই, নাকি বংশগতি ও পরিবেশকে পৃথক করা যায় না। এটি কার সঙ্গে আমি তুলনা করতে পারি?
এক তো এখানে দুটো বিষয় কাজ করছে, মাথায় রাখো, যে তুমি তোমার নলেজের জন্য যথেষ্ট পারফর্ম ভালো করতে পারলে না, যার ফলে তুমি ইমোশনালি কি হয়ে পড়লে, ভেঙে পড়লে। সো এর ফলে কি হয়, তো জ্ঞান এবং আবেগ আমরা যদি পড়ি, ইমোশন এবং কগনিশন হুইচ ইজ রিলেটেবল, পৃথক করা যায় না, অনেক সময় পৃথক করা যায়, অনেক সময় পৃথক করা যায় না। বলছে 118 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলছে বি। কেন বলছে, আমরা জ্ঞান তো পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এই যে জ্ঞান এবং ইমোশন, এই দুটোকে আমরা পৃথক করতে পারি না, পৃথক করা সাধারণভাবে যায় না, নট সেপারেবল, যার ফলে সেই জ্ঞানের কারণে আমরা ইমোশনাল হয়ে পড়ে থাকি, ইমোশনাল হয়ে পড়ে থাকি, ঠিক আছে, ইমোশনাল হয়ে পড়ে থাকি। অর্থাৎ আমার মধ্যে নলেজ রয়েছে, সেই বিষয় সম্পর্কে আমি জানি, যখন সেই বিষয় সম্পর্কে কোনো দুঃসংবাদ বা অন্য কিছু শুনবো, তো আমাদের বিশেষ করে যে ইমোশন, সেই ইমোশন জাগ্রত হবে। সো জ্ঞান অ্যান্ড ইমোশন আমরা যে বলতে পারি, এটা একটা পৃথক করা যায় না সাধারণভাবে, এটা কি একে অপরের সঙ্গে, এবং এটার উদাহরণ যে পারফর্ম করতে শিক্ষার্থী ভালো পারছে না, তারা মনে করছে যে আমি যথেষ্ট ভালো নয়, কাজ ছেড়ে দিচ্ছে, হাল ছেড়ে দিচ্ছে, ইমোশনালি ডিটাচ হয়ে পড়ছে। ক্লিয়ার, ক্লিয়ার। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু যদি দেখি, আচ্ছা দেখো, উক্তিটিতে দেখায় যে শিক্ষার্থীরা জ্ঞান এবং অনুভূতি বা প্রাক্ষবিক অবস্থা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। বলছে শিক্ষার্থীরা যখন আমি মনে করছি নট গুড এনাফ, আমি যথেষ্ট নই, আমরা অনেক সময় এই কথাটাকে বলতে থাকি আমি যথেষ্ট নই, আমার দ্বারা হবে না, মনে করেন যে তখন তাদের মধ্যে একটা নেতিবাচক অনুভূতি জন্ম নিচ্ছে। কি নিচ্ছে? এটা নেতিবাচক অনুভূতি। আচ্ছা, ফিলিংস এন্ড ইমোশনস, ফিলিংস এন্ড ইমোশন দুটোই কি? ফিলিংস যদি আমরা দেখি এবং ইমোশন কিছুই নয়, দুটোই একই, শুধু ডিফারেন্সটা ডিগ্রি। যখন ফিলিংসের যে ডিগ্রি, হ্যাঁ মাত্রাটা, ফিলিংসের যে মাত্রাটা সেটা যখন হাই চলে যাবে, সেটাই ফিলিংসটা পরিবর্তন হয়ে ইমোশনে হয়ে যায়। ফিলিংস একটা যা অনুভূতি হচ্ছে, ফিলিংস মানে আমার মধ্যে এই ফিলিং হচ্ছে, ওটাই বলছে ইমোশন কখন, যখন ওই ফিলিংসের মাত্রাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, হতে পারে সেটা পজিটিভ, হতে পারে সেটা নেগেটিভ, তখন ওটা ইমোশন হয়ে যাচ্ছে, তখন ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যখন তার ডিগ্রি অফ মাত্রাটা বেশি হয়ে যাচ্ছে, যখন তার, কথাটা বুঝতে পারলে, কথা বুঝতে পারলে? যেরকম আমরা নর্মাল ভাবে উদাহরণ দিই, যে আমরা কোনো একটি ঔষধ খাচ্ছি, সেই ঔষধের মাত্রা যদি সঠিক থাকে তাহলে ওটা ঔষধে কাজ করবে, আর মাত্রা যদি বেশি হয়ে যায় তো ওষুধটা কি উল্টো কাজ করে যাবে। তো বলে ফিলিংস আর ইমোশন, ফিলিংস কম মাত্রায় যখন হয় তখন ফিলিংস হচ্ছে, আর যখন মাত্রাটা বেড়ে যায় সেটা হচ্ছে আমাদের ইমোশন। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। সো বলা হচ্ছে যে অর্থাৎ শিক্ষার্থীর মানসিক ভাবাবেগ বা ইমোশনাল স্টেট এবং চিন্তন প্রক্রিয়া শিক্ষণের ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলে, যার ফলে এটাকে বলা হচ্ছে। আচ্ছা, আধুনিক শিক্ষা তত্ত্ব অনুযায়ী ইমোশন এবং কগনিশন একে অপরের পরিপূরক, একে অপরের পজিটিভ ইমোশন শিক্ষণকে উজ্জীবিত করছে যদি আমাদের পজিটিভ ইমোশন থাকে, আর নেগেটিভ ইমোশন হতাশা করে দিচ্ছে আমাকে, আমি পজিটিভলি নিচ্ছি, পজিটিভ ইমোশন হ্যাঁ আমাকে করতেই হবে, দ্যাট ইজ অলসো রিলেটেড টু দ্য ইমোশন। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে আমরা 119 নাম্বার কোশ্চেন, একজন শিক্ষক শিশুদের কার্যকর সমস্যা সমাধানকারী হিসাবে গড়ে তুলতে পারেন কিসের মাধ্যমে? বলছে কিসের? শিশুদের অনুমান করতে এবং সমস্যার একাধিক সমাধান খুঁজে দেখার জন্য উৎসাহিত করে পারেন, নাকি পাঠ্যপুস্তকের সব প্রশ্নের ধাপে ধাপে সমাধান লিখে দিয়ে, নাকি তাদের পাঠ্যপুস্তক থেকে একই ধরনের প্রশ্ন উত্তর করার প্রচুর সুযোগ দিয়ে, নাকি পাঠ্যপুস্তকে দেওয়া তথ্য মুখস্থ করার উপর জোর দিয়ে। আমরা নর্মালি জেনে থাকি যখন সমস্যার উপর গুরুত্ব দিব, অন্তর্নিহিত সমস্যার উপর গুরুত্ব দিব, শিশুকে মাল্টিপল সলিউশন করতে, তাদের থিঙ্কিং প্রসেসকে ডেভেলপ করার জন্য তাদেরকে অপরচুনিটি দেওয়া হবে, তখন তাদের যে কার্যকর সেই সমস্যা সমাধানকারী হিসাবে গড়ে তুলতে পারবো। সো অপশন নাম্বার 119-এর কো অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, ক্লিয়ার। আজকের লাস্ট কোশ্চিন হচ্ছে যে পদ্ধতিতে শিক্ষার্থীর নিজস্ব উদ্যোগ ও প্রচেষ্টা জড়িত থাকে তা হলো, একজন শিক্ষার্থীর নিজস্ব প্রচেষ্টা এবং উদ্যোগ জড়িত রয়েছে, সেটাকে বলা হয় প্রচলিত পদ্ধতি, আন্তঃব্যক্তিক পদ্ধতি, আর অবরোহী পদ্ধতি, নাকি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি? কোনটি? যখন তার ওন ইনিশিয়েটিভ রয়েছে, যে আমি আমার দিক থেকে কাজটাকে করছি, ইফোর্টস, আমরা জানি সেটা হচ্ছে কি বলতো, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে নাকি প্রচলিত
নাকি অবরোহী নাকি শিক্ষার্থী কেন্দ্রিক। এটা যদি অপশন আমরা বিশেষ করে দেখে থাকি তাহলে এটা লার্নার সেন্ট্রিক মেথড এটাকে বলা হয়, এটাকে বলা হয়। সো ইউজ অফ দ্য মেথডস, কোন মেথডটি হয় লার্নার্স ওন ইনিশিয়েটিভ। যখন আমি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার কথা, দেখো অন্তর্ব্যক্তিত্ব বুদ্ধি, ওটা বুদ্ধির মাধ্যমে আমি কাজ করছি, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স এখানে অন্তর্ব্যক্তিত্বটা বুদ্ধির কথা বলছে, এখানে বলছে মেথডের কথা, যে কোন মেথড। এটা ডিডাকটিভ মেথড নয়, অবরোহী পদ্ধতি নয়, ট্র্যাডিশনাল মেথড নয়। আমরা যদি ট্র্যাডিশনাল মেথডের উল্টো হচ্ছে কি আমরা বলতে পারবো মডার্ন মেথড, হুইচ ইজ অলসো কল্ড দ্য লার্নার সেন্ট্রিক মেথড। ট্র্যাডিশনাল মেথড টিচার সেন্ট্রিক, মডার্ন মেথড লার্নার সেন্ট্রিক। সো লার্নার সেন্ট্রিক মেথড শিক্ষার্থী কেন্দ্রিক, যেখানে শিশুরাই মুখ্য ভূমিকা পালন করে, শিক্ষার্থী শুধুমাত্র এজ এ কি এমকিউ হিসাবে দায়িত্ব পালন করে। এমকেও ভাবার চেষ্টা করো, মোর নলেজেবল আদার্স, স্কেফোল্ডিং মনে রাখো। ক্লিয়ার ক্লিয়ার। সো আজকের জন্য এটাই ক্লাস। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে শিক্ষার্থী কেন্দ্রিক এটা শিক্ষণ পদ্ধতির উদ্দেশ্য কি, প্রচলিত পদ্ধতি অন্তর্ব্যক্তিতা বুদ্ধি, যেটা নিজেকে বোঝা। আন্তঃব্যক্তিত্ব বুদ্ধি কি, নিজেকে বোঝা, নিজের সহানুভূতি নিজের অনুভূতি সমস্ত কিছু বোঝা। এটা কোনো শিক্ষণ পদ্ধতি নয়, এটা ইন্টেলিজেন্সের টাইপস বলা হয় বিশেষ করে। আর ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বিশেষ করে আমরা দেখে থাকি গার্ডনারের থিওরিতে। হলো হলো। সো আর শিক্ষার্থীর স্বনির্ভরতা, যেটাকে বলছি আমরা প্রজেক্ট পদ্ধতি, আবিষ্কারমূলক পদ্ধতি, সমস্যাভিত্তিক কৌশল, এগুলোকে লার্নার সেন্ট্রিক মেথডেও গুরুত্ব দেওয়া হয়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে এবং ভিডিওটি ভালো দেখে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তার সাথে সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থেকো এবং নিজেকে সবসময় পজিটিভ ইমোশনের দিকে রাখো পড়ার প্রতি। থ্যাংক ইউ।